অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির জরুরি সভা থেকে এই তথ্য জানা গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন। 2012 সালের সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এছাড়া সহ সভাপতিও আজকের বৈঠকে নির্বাচিত করা হতে পারে। সকাল 11টায় এই বৈঠক শুরু হয়, যেখানে উপস্থিত আছেন সব পরিচালক। সরকার পরিবর্তনের পর এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই মুহূর্তে আপনারা তিনটা আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো, যত কোয়েশ্চেন আপনারা বেটার প্রিপেয়ার্ড আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসে নাই। তো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। তো আমি এখানে যাবো, সবাই জানি গিয়ে না, এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতে করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে। ঠিক আছে, এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম আরিফ। আরিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্রায় দীর্ঘ এক যুগ পর বিসিবির সভাপতি পদে আসছে পরিবর্তন, তো সবকিছু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, বিসিবির ইতিহাসে যদি বলা যায়, আমি যতদূর ধরে বিসিবির কাভার করি বা ক্রিকেট বোর্ডে কাভার করি, ততদিনে বিসিবির যে বোর্ড মিটিং, এত সংক্ষিপ্ত বোর্ড মিটিং কিন্তু আমি দেখিনি, এবং আমরা যারা সিনিয়র সাংবাদিক আছে তাদের সাথেও কথা বলছি, এত সংক্ষিপ্ত বোর্ড মিটিং কিন্তু ছিল না, দেখা হয়নি। আজকে ঠিক 11টায় এই একটি হলো যে বিসিবি সভাপতির পদত্যাগ, যেটি সিদ্ধান্ত জানানো হয় যে তিনি পদত্যাগ করেছেন, এবং তিনি তার পদত্যাগপত্র কিন্তু ইমেইলের মাধ্যমে বিসিবিতে প্রেরণ করেছেন। এবং আরেকটি বিষয় হলো যে নতুন বিসিবি সভাপতি কে হবেন, এটা দীর্ঘদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল, সেটিও আজকে নিশ্চিত হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পরিচালকরা রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং তিনি কিন্তু নির্বাচকের ভূমিকাও ছিলেন এক সময় বিসিবিতে। তো তার আসলে সভাপতি নির্বাচিত হওয়ার আগে তাকে পরিচালক হওয়া ছিল বাধ্যতামূলক। সেটি আসলে এনএসসি যে কোটা, জাতীয় এনএসসি যে কোটা, সেটিতে আসলে তিনি পরিচালক পদে আসেন। আপনি জানেন যে কিছুদিন আগেই কিন্তু বোর্ড পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন, এবং তিনিও ছিলেন এনএসসি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এনএসসি পদে কিন্তু দুজনকে মনোনীত করার জায়গা রয়েছে। সেখানে আসলে আরেকটি জায়গায় সাজ্জাদুল আলম ববি ছিলেন, তাকেও পদত্যাগ করার কথা বলা হয়েছিল, তবে তিনি পদত্যাগ করেননি। তাকে আসলে আমরা যতটুকু জানি যে তাকে সরিয়ে কিন্তু ফাহিম নাজমুল আবেদিন সে কারণে কিন্তু তিনি আসলে দীর্ঘদিন ধরে বিসিবিতে নেই, তার খোঁজও পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় একটি শূন্যতা সৃষ্টি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেই শূন্যতার কারণে কিন্তু ছিলেন। তবে জরুরি যে বিষয়গুলো থাকে, জরুরি যদি কোনো বোর্ড মিটিং থাকে, সেখানে আসলে পরিচালক কয়জন থাকবেন সেটি বিষয় না, সেটি আসলে এই মিটিং থেকে আসলে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, প্রায় এক যুগ পর বিসিবি সভাপতি পদে আসছিল পরিবর্তন, সেই সম্পর্কে আমাদের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। We've been speaking about accountability since the beginning of this particular crisis. There will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. কোটা আন্দোলন চলাকালে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আরও 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোড়ে। ঘটনার এক পর্যায়ে একজন ধানমন্ত্রী আইটিএল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। অনবরত গুলি ছুটতে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেওয়াও সম্ভব হয়নি। যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যাওয়া আরেক পুলিশের ছেলে নিহতের ঘটনায় ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইমাম হোসেনের পরিবার। ইমাম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভুইয়ার ছেলে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে নিহত শিক্ষার্থীর মা মোসাম্মদ পারভিন আক্তার এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অন্য সভার সাথে অংশ নেয় শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায় অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় পুলিশ, যেখানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার ওসি নিজেও। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নূর। আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এই ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল্ট লকার উদ্ধার করা হচ্ছে। প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি ধামা চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ওয়েবি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাদের আটক করা হয়। জানা গেছে তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এবং সোহাইলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিস আলম। তিনি বলেন, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল চেয়েছে তারা মেধার মূল্যায়ন করে না। রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখার পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়েছে। আমি অবাক হচ্ছি, মানুষজন আজকে দাবি করছে গ্রেড 1-এর একজন সচিব যেমন তার পদত্যাগটি প্রয়োজন, তারা চাচ্ছে গ্রেড 20-তে যে একজন রয়েছে কর্মচারী তাকেও আজকে একসাথে নামিয়ে দিন। মানে তারা পুরো একটি সিস্টেমকে মনে করছে যে 7 দিনে আপনি নামিয়ে দিবেন, সংশোধন করে দিবেন। এটি তো কোনোদিন হতে পারে না। মানে একজন সরকার তার জায়গা থেকে যেটি করবে, যে মাথাতে প্রথমে হাত দিবে, দুর্নীতিগ্রস্ত যে মাথাটি তাকে সরিয়ে এরপরে চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে। এটি তো একটি সময়ের বিষয়। সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধাবাজ গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে, যারা শুধু ব্যক্তি স্বার্থটি বুঝি। এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইব এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক, এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়ানের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেছেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় দৃষ্টি নন্দিত হচ্ছে ফেনীর সড়কগুলোর দেয়াল। দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় ফিরে পেয়েছে প্রাণ, সেজেছে নতুন রূপে। শিক্ষার্থীরা বলছেন, তাদের হাত ধরেই নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়বেন তারা বৈষম্যহীন রাষ্ট্র। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে ফেনী শহরের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ছিল রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টার। এখন দেয়াল জুড়ে নান্দনিকতা। দেয়ালে পোস্টার সরিয়ে নতুন করে ফেনীকে দৃষ্টিনন্দন করে সাজাচ্ছেন শিক্ষার্থীরা। শহরের ট্রাঙ্ক রোড, মহিপাল, হাসপাতাল মোড়, ফেনী সরকারি কলেজ সহ নানা সড়কের দেয়ালগুলোতে ছাত্র আন্দোলনের নানান স্মৃতি। নতুন বাংলাদেশ করার প্রত্যয়, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেছেন তারা। কোথাও স্বাধীন বাংলার পতাকা হাতে, কোথাও নিপীড়নের ছবি, কোথাও আবার আবু সাইদ কিংবা মুগ্ধর পানি। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে হাতের তুলিতে ফুটিয়ে তুলেছে দেয়ালে দেয়ালে। কাদের কারণে স্বাধীন হয়েছে আমরা সেটাকে তুলে ধরছি এবং তাদের এগুলা হচ্ছে স্মৃতি হিসেবে আমরা দেওয়ালের মধ্যে আঁকছি। যেভাবে ওদেরকে মারা হয়েছে, ওদের যে চিত্রটা ছিল তখন, সেই চিত্রটা আমরা সবার মাঝখানে তুলে ধরছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আমরা বিভিন্ন আন্দোলনের চিত্র বা বিভিন্ন ভয়াবহ চিত্র এঁকে মানুষের মাঝখানে একটা মেসেজ দিতে চাচ্ছি। বিবেক, তুমি জাগ্রত হও। আমরা এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি না। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। বলছেন, শিক্ষার্থীদের হাত ধরেই দেশ হবে সোনার বাংলাদেশ। দেওয়ালে আগে ছিল বাণিজ্যিক কতগুলা বিজ্ঞাপন, ওই বিজ্ঞাপন দ্বারা তার ব্যক্তি স্বার্থ ছিল, এখানে দেশের স্বার্থ। ফেনীতে একটা নতুন রূপ দেখা দিচ্ছে, ভালো লাগতেছে আমাদের কাছে, সবার কাছে। তারা ওয়ালের মধ্যে যে গ্রাফিতি গুলা করছে, আমার মনে হয় এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। নতুনদের হাত ধরে গড়ে ওঠা নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়ে তোলা হবে বৈষম্যহীন রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সকলের। বৈষম্য মুক্ত একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা চাই তাদের রক্ত যাতে বৃথা না যায়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবেছে জনপদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল, ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। 7:30 বাজে উঠে আমি পাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান পানি, মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ইয়ে হয়ে গেছে। অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বের হয়েছে, আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। এখন গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো বাঁধ ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 10:25 ধানমন্ডি 5 নম্বরে 12 তলা একটি ভবনের 8 তলায় আগুনের সূত্রপাত হয়। পরে 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। রাজধানী সহ দেশের 13 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুপুর 1টা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবের মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।